প্রাচীনকালে কৃষিকাজের উদ্ভাবনের কারণে মানুষের কাছে সম্পত্তির ধারণা আসে। মানুষ এক জায়গায় বসতি স্থাপন শুরু করে, ফলে মানুষের নানান জিনিসের প্রয়োজন পড়ে। কিন্তু এক পরিবারের পক্ষে সব বস্তু বানানো সম্ভব নয়। এ থেকে আসে বিনিময়ের ধারণা। ধরুন আপনি ধান চাষ করেন, ভাত খেয়েই তো আর থাকা যায় না। একদিন আপনার ভাতের সাথে মাছ খেতে ইচ্ছে করলো, কিন্তু আপনার বাসা নদী থেকে বেশ দূরে। এজন্য আপনি নদীর পাশে বসবাস করে এমন কারো কাছে গিয়ে বললেন, ভাই আমি তোমারে 1 বস্তা চাল দিচ্ছি, আমারে কয়েকটা মাছ দাও। এভাবে বিনিময় চলতো। আস্তে আস্তে কিছু ঝামেলা দেখা দেয়। ধরুন যার মাছ, তার 1 বস্তার বেশি চালের দরকার নাই, কিন্তু নদী থেকে দূরের লোকজনের প্রচুর মাছের চাহিদা। এজন্য লোকজন বস্তায় বস্তায় চাল নিয়ে তার কাছে আসতে থাকে। কিন্তু তিনি এত চাল দিয়ে করবেনটা কি? এখনকার সময় হলে আলাদা হিসাব, গোরান বানিয়ে সেখানে জমায় রাখতেন। আরেকটা সমস্যা আছে, ধান তো আর সব সময় জন্মায় না। ধরুন যে সময় ধান ফলানোর সময়, সে সময় এক কৃষকের নাঙ্গল ভেঙে যাওয়ায় নাঙ্গলের প্রয়োজন পড়ল, কিন্তু কামারকে দেওয়ার মতো তার কাছে সে সময় কিছু নেই। তখন কামারের কাছে যে কৃষক বলল, ভাই আমার এই নাঙ্গলটা ভেঙে গেছে, আমারে এখন ঠিক করে দাও, আমি ধান হলে তোমার ধান দিয়ে শোধ করে দেব। এভাবে জন্মালো ঋণের ধারণা। কিছুদিন পরে মানুষ ভাবে এত ঝামেলা বাদ দে, এমন কমন কিছু ব্যবহার করি যেটা সব সময়ই পাওয়া যাবে এবং মূল্য নির্ধারিত থাকবে। বিনিময় মাধ্যম হিসাবে এক এক অঞ্চলে এক এক জিনিস ব্যবহার হতো। কড়ি, গহনা, লবণ, এমনকি তিমির দাঁতও ব্যবহার করত জিনিসপত্র কেনার জন্য। ফিজিতে এই মাধ্যমে জিনিসপত্রের আদান প্রদান হতো বলে জানা যায়। এটিকে স্থানীয়রা বলতো তাম্বুয়া। মাইক্রোনেশিয়ার ইয়াব দ্বীপের মানুষের মনে হয় একটু ডেয়ারিং কিছু করার ছিল। এজন্য তারা পাথরের বিশাল বিশাল চাকতিকে টাকা হিসেবে ব্যবহার করা শুরু করে। সেগুলোর নাম ছিল রাই। মজার বিষয় হলো এই পাথরগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো হতো না, শুধু মালিকানা বদল হতো। ইয়াববাসী একজন আরেকজনের সবার সামনে বলতো, ভাই আমি তোর এই রাইটা দিচ্ছি, তোর ওই জমিটা এখন থেকে আমার। ধাতব মুদ্রার প্রচলন শুরু হয় প্রায় 3000 খ্রিস্টপূর্বাব্দে, যখন সুমেরীয়রা বার্লি বিক্রির জন্য প্রথম ধাতব মুদ্রার ব্যবহার করে। এরপর খ্রিস্টপূর্ব 7ম শতাব্দীতে লিডিয়া রাজ্যে, যা বর্তমানে তুরস্ক, সেখানে স্বর্ণ, রৌপ্য এবং ব্রোঞ্জের মুদ্রা তৈরি করা শুরু হয়। এই মুদ্রাগুলোতে রাজা ও দেবতাদের ছবি খোদাই করা থাকত। এ সময়ে আদিম বড়লোকদের টাকার ঝনঝনানিতে টিকা যেত না। সে তুলনায় আধুনিক বড়লোকরা বেশ পিছিয়ে। তারা কিভাবে যে কোটি কোটি টাকা পাচার করে বোঝাই যায় না। যাই হোক, টাকা শব্দের উৎপত্তি সংস্কৃত শব্দ টঙ্ক থেকে, যার অর্থ রৌপ্য মুদ্রা। পরবর্তী সময়ে নামকরণ হয় টাকা। আমাদের দেশে অনেকদিন পর্যন্ত কড়ি বিনিময় মাধ্যম হিসাবে ব্যবহার হতো। কড়াই গন্ডায় হিসাবটা এমন ছিল, 4 কড়িতে 1 গন্ডা, 20 গন্ডায় 1 পণ, 4 পণে 1 আনা, 4 আনায় 1 কাহন, 4 কাহনে 1 টাকা। কড়ি এক ধরনের মৃত সামুদ্রিক শামুকের খোল, যা মূলত ভারত মহাসাগরের মালদ্বীপের সাগরে পাওয়া যায়। এটি দেখতে চকচকে মসৃণ এবং প্রায় ডিম্বাকৃতি হওয়ায় এশিয়া ও আফ্রিকার বহু দেশে মধ্যযুগে কড়ি বিনিময় মাধ্যম হিসাবে ব্যবহার হতো। বাংলা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে কড়ি পাওয়া যায় না। মালদ্বীপ থেকে ভারত মহাসাগরে সমুদ্রপথে কড়ি বাংলায় আমদানি করা হতো। 14 শতকের মরক্কোর পর্যটক ইবনে বতুতা বগলে জুতা নিয়ে মালদ্বীপ ভ্রমণের সময় দেখেছেন মালদ্বীপের অধিবাসীরা কড়ির বিনিময়ে বাংলা থেকে আমদানি করা চাল কিনতেন। মুঘল ও সুলতানি আমলে শস্য বা কড়ি যে কোনো উপায়ে কর প্রদান করা যেত। এসব কড়াই গন্ডা হিসাব থেকে বর্তমানের টাকা সব শাসক আর জনগণের বিশ্বাসের উপর নির্ভর করে চলে আসছে। ধাতব মুদ্রা থেকে কিভাবে কাগজের মুদ্রার ধারণা এলো সেটি জানতে এই ভিডিওটি দেখতে পারেন।